নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য এমন একটি গল্প নিয়ে এসেছি যা একজন অনুরাগী আমাকে পাঠিয়েছেন। তার নাম আমি এই মুহূর্তে প্রকাশ করছি না, তবে গল্পটি এতটাই গভীর, আবেগী এবং রোমাঞ্চকর যে আপনাদের মন ছুঁয়ে যাবে। গল্পটা শুনতে শুনতে আমি আমার ব্যক্তিগত আইএমও নম্বরটা দেব, তাই পুরো গল্পটা মন দিয়ে শুনবেন। গল্পের শুরুটা ছিল খুবই সাধারণ, একদম আমাদের পাড়ার মতো। আমি, রিয়া, আমার স্বামী অনিক আর আমার ভাসুর অর্থাৎ আমার স্বামীর বড় ভাই দিব্য আর তার স্ত্রী তনিমা। আমরা সবাই এক ছাদের নিচে একই পরিবারের সদস্য। আমাদের জীবনধারা ছিল ৮ পৌরে ৫টা বাঙালি পরিবারের মতোই। সকালের ব্যস্ততা, দুপুরের শান্ত নীরবতা আর সন্ধ্যায় একসাথে চা খাওয়া, এই ছিল আমাদের রোজনামচা। কিন্তু এই সাধারণ জীবনের আড়ালে যে এক গভীর নিষিদ্ধ টানাপোড়েন লুকিয়েছিল তা কে জানত। আমার ভাসুর দিব্য, সে ছিল একদম অন্যরকম, শান্ত, ধীর স্থির, কিন্তু তার চোখের গভীরে ছিল এক অদ্ভুত আলো। আর আমি ছিলাম নিজের মতো, সংসার, স্বামী, সন্তান এসব নিয়েই আমার জগৎ। কিন্তু মনের গভীরে কোথাও একটা শূন্যতা ছিল, যা আমি নিজেও বুঝতাম না। একদিন অনিকের এক পুরনো বন্ধুর বাবা, যিনি আমাদের নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য এমন একটি গল্প নিয়ে এসেছি যা একজন অনুরাগী আমাকে পাঠিয়েছেন। তার নাম আমি এই মুহূর্তে প্রকাশ করছি না, তবে গল্পটি এতটাই গভীর, আবেগী এবং রোমাঞ্চকর যে আপনাদের মন ছুঁয়ে যাবে। গল্পটা শুনতে শুনতে আমি আমার ব্যক্তিগত আইএমও নম্বরটা দেব, তাই পুরো গল্পটা মন দিয়ে শুনবেন। গল্পের শুরুটা ছিল খুবই সাধারণ, একদম আমাদের পাড়ার মতো। আমি, রিয়া, আমার স্বামী অনিক আর আমার ভাসুর অর্থাৎ আমার স্বামীর বড় ভাই দিব্য আর তার স্ত্রী তনিমা। আমরা সবাই এক ছাদের নিচে একই পরিবারের সদস্য। আমাদের জীবনধারা ছিল ৮ পৌরে ৫টা বাঙালি পরিবারের মতোই। সকালের ব্যস্ততা, দুপুরের শান্ত নীরবতা আর সন্ধ্যায় একসাথে চা খাওয়া, এই ছিল আমাদের রোজনামচা। কিন্তু এই সাধারণ জীবনের আড়ালে যে এক গভীর নিষিদ্ধ টানাপোড়েন লুকিয়েছিল তা কে জানত। আমার ভাসুর দিব্য, সে ছিল একদম অন্যরকম, শান্ত, ধীর স্থির, কিন্তু তার চোখের গভীরে ছিল এক অদ্ভুত আলো। আর আমি ছিলাম নিজের মতো, সংসার, স্বামী, সন্তান এসব নিয়েই আমার জগৎ। কিন্তু মনের গভীরে কোথাও একটা শূন্যতা ছিল, যা আমি নিজেও বুঝতাম না। একদিন অনিকের এক পুরনো বন্ধুর বাবা, যিনি আমাদের পাড়ায় নতুন এসেছিলেন, তিনি দিব্যকে পড়াতে আসতেন। ভদ্রলোকের নাম দেবব্রতবাবু, বেশ রাশভারী, কিন্তু চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি। তিনি দিব্যকে কিছু কঠিন বিষয় বোঝাতেন, আর সেই সূত্রে আমাদের বাড়িতে তার আনাগোনা বেড়ে যায়। প্রথম দিকে দেবব্রতবাবুকে আমি তেমনভাবে লক্ষ্য করিনি। তিনি আসতেন, পড়াতেন, চলে যেতেন। কিন্তু ধীরে ধীরে কিছু সূক্ষ্ম ইশারা, কিছু অনিচ্ছাকৃত চাহনি, যা শুধু আমাদের দুজনকেই ছুঁয়ে যাচ্ছিল, তা আমার মনে এক নতুন অনুভূতির জন্ম দেয়। একদিন সন্ধ্যায় অনিক আর তনিমা বাইরে গিয়েছিল, আমি আর দিব্য বাড়িতেই ছিলাম। দেবব্রতবাবু এসেছিলেন দিব্যকে পড়াতে। পড়া শেষ হলে তিনি বারান্দায় এসে দাঁড়ালেন। আমিও সেখানে এসে দাঁড়াই। চারপাশটা তখন নৈশব্দে ভরা, শুধু জোনাকির আলো জ্বলছিল আর দূরে কোথাও কুকুরের ডাক শোনা যাচ্ছিল। দেবব্রতবাবু হঠাৎ আমার দিকে তাকালেন। সেই চাহনিটা ছিল অন্যরকম। সেখানে ছিল এক গভীর আবেগ, যা ভাষায় প্রকাশ করা কঠিন। মনে হচ্ছিল তিনি যেন আমার মনের সব কথা পড়ে ফেলছেন। আমি কেমন যেন আনমনা হয়ে গেলাম। আমার বুকের ধুকপুকানি বেড়ে গেল। তিনি খুব ধীরে, নিচু গলায় বললেন, রিয়া, তোমার মনটা বড় শান্ত, কিন্তু সেই শান্ত জলের গভীরে কি কোনো ঝড় লুকিয়ে আছে? আমি থতমত খেয়ে গেলাম। তার কথার মানেই ঠিক বুঝতে পারছিলাম না, কিন্তু তার গলার স্বর, তার চোখের ভাষা আমাকে যেন আচ্ছন্ন করে দিচ্ছিল। আমি শুধু ফিস করে বললাম, আমি ঠিক বুঝতে পারছি না। তিনি হাসলেন। সেই হাসিটা ছিল মেলানকলিক। বললেন, সময় হয়তো সব বলে দেবে, কিন্তু কিছু কিছু জিনিস সময়ের আগেই অনুভূত করা যায়। সেই রাতটা আমার মনের মধ্যে ঝড় তুলে দিয়েছিল। দেবব্রতবাবুর কথাগুলো, তার চাহনি, সবকিছু আমাকে এক অদ্ভুত রোমাঞ্চের মধ্যে ফেলে দিয়েছিল। আমি জানি এটা ভুল। তিনি আমার স্বামীর বাবার শিক্ষক, দিব্যর বাবার বন্ধু। আমাদের পারিবারিক সম্পর্কের দিক থেকে তিনি অনেক বড়, কিন্তু মন যে মাঝে মাঝে সব নিয়ম ভেঙে দিতে চায়।
পরের দিনগুলোতে দেবব্রতবাবুর সাথে আমার দেখা প্রায়ই হতো, কখনো বারান্দায়, কখনো বাগানে। আমরা খুব অল্প কথা বলতাম, কিন্তু সেই অল্প কথার মধ্যে থাকত গভীর অনুভূতির আদান প্রদান। তিনি আমাকে পুরনো দিনের কবিতা শোনাতেন, জীবনের মানে বোঝাতেন। আমি তার কথায় মুগ্ধ হয়ে যেতাম। মনে হতো এই মানুষটা যেন আমার সেই শূন্যতাটাকেই পূরণ করতে এসেছে। একদিন তনিমা অসুস্থ ছিল। অনিক আর দিব্য দুজনেই অফিসে, আমি বাড়িতে একা। দেবব্রতবাবু এলেন। আমি দরজা খুলতেই তিনি তাকালেন। সেই চোখে সেই একই গভীর টান। তিনি বললেন, রিয়া, তোমার শরীরটা ঠিক নেই? আমি বললাম, না, ঠিক আছি, শুধু একটু মন খারাপ। তিনি ভেতরে এলেন। আমরা বসলাম। চারপাশটা কেমন যেন থমথমে। আমার বুকের ভেতরটা ধুকপুক করছে। আমি জানি যা হতে চলেছে তা উচিত নয়, কিন্তু এই টান, এই আকর্ষণ উপেক্ষা করা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। তিনি আমার দিকে এগিয়ে এলেন। তার হাত আমার হাত স্পর্শ করল। সেই স্পর্শে যেন বিদ্যুতের ঝলক খেলে গেল। আমি চোখ বন্ধ করে ফেললাম। তিনি আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বললেন, রিয়া, এই নিষিদ্ধ টানটাকে অস্বীকার করো না। কিছু অনুভূতি জন্ম নেয়, কিছু সম্পর্ক গড়ে ওঠে, যা সমাজের নিয়মের বাইরে, কিন্তু মনের শান্তি কি তাতে আছে? আমার শরীর কেঁপে উঠল। তার শরীরের উষ্ণতা আমাকে আরও উত্তেজিত করে তুলল। আমি তার বাহুতে নিজেকে সঁপে দিলাম। সেই মুহূর্তে সবকিছু ভুল হয়ে গেল। সবকিছু কেবল সেই নিষিদ্ধ আকর্ষণ, সেই গভীর আবেগ। আমরা একে অপরকে জড়িয়ে ধরলাম। সেই আলিঙ্গনে ছিল ভয়, উত্তেজনা আর এক গভীর ভালোবাসা। তার ঠোঁট আমার ঠোঁট স্পর্শ করল। সেই প্রথম চুম্বন, এক দীর্ঘ গভীর চুম্বন, যেন বহুদিনের তৃষ্ণা মিটল। আমি তার মধ্যে নিজেকে হারিয়ে ফেললাম। এরপর সেই রাত, যখন সবাই ঘুমিয়ে গিয়েছিল, আমি স্টেল দিলে ঘর থেকে বের হলাম। দেবব্রতবাবু আমার জন্য অপেক্ষা করছিলেন। আমরা বাগানের কোণে অন্ধকারে একে অপরের সান্নিধ্যে এলাম। সেখানে কোনো কথা হল না, শুধু হৃদয়ের ধুকপুকানি, একে অপরের নিঃশ্বাসের উষ্ণতা। তিনি আমার মুখের ওপর হাত রাখলেন। তার আঙুল আমার গাল ছুঁয়ে গেল। বললেন, রিয়া, তুমি কি জানো তুমি আমার জীবনে কি নিয়ে এসেছ? এক নতুন আলো, যা আমি ভাবতেও পারিনি। আমার চোখ জলে ভরে উঠল। আমি জানতাম এই সম্পর্কটা টিকবে না, এটা পাপ। কিন্তু তবুও এই নিষিদ্ধ ভালোবাসার আনন্দ আমাকে এক অন্য জগতে নিয়ে গিয়েছিল। সেই রাতগুলো ছিল আমাদের গোপন অভিসার। দিনের আলোয় আমরা সমাজের চোখে স্বাভাবিক, কিন্তু রাতের অন্ধকারে আমরা ছিলাম একে অপরের। এই গোপন সম্পর্কের উত্তেজনা, ভয় আর আনন্দ আমাকে এক নতুন জীবন দিয়েছিল। কিন্তু এই গোপনীয়তা কতদিন টিকবে? পরিবারের চোখে, সমাজের চোখে এই পাপ কি ধরা পড়বে? আমার মনের মধ্যে এক গভীর ভয় কাজ করত। তবুও দেবব্রতবাবুর সান্নিধ্য আমাকে এক অন্য জগতে নিয়ে যেত, যেখানে সব ভয়, সব চিন্তা দূরে চলে যেত। একদিন অনিক কিছু নিয়ে সন্দেহ করছিল। সে আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন কিছু বুঝতে চাইছে। আমার বুকের ভেতরটা থুকপুক করছিল। আমি কি ধরা পড়ে যাব? সেদিন সন্ধ্যায় দেবব্রতবাবু এলেন। তিনি দিব্যকে পড়াতে। আমি বাগানে এসে দাঁড়ালাম। দেবব্রতবাবু আমাকে দেখে হাসলেন। সেই হাসিতে ছিল এক নতুন ইঙ্গিত। তিনি আমার দিকে এগিয়ে এলেন। হঠাৎ অনিক সেখান দিয়ে যাচ্ছিল। সে দেবব্রতবাবুকে আমার সাথে কথা বলতে দেখে থমকে দাঁড়াল। তার চোখে মুখে ফুটে উঠল এক অন্যরকম অভিব্যক্তি। সে কিছু বলল না, শুধু একবার আমার দিকে তাকিয়ে চলে গেল। আমার বুক কেঁপে উঠল। কি হবে এবার? এই গোপন আগুন কি ছড়িয়ে পড়বে? তখন আমি দেবব্রতবাবুর দিকে তাকালাম। তিনি আমার দিকে তাকিয়ে ইশারায় বললেন, ভয় পেও না। কিন্তু আমার মনে তখন কেবলই প্রশ্ন, ভয় আর এক অজানা আশঙ্কা। এই সম্পর্কের কি শেষ পরিণতি হবে? এরপর একদিন সন্ধ্যায় তনিমা হঠাৎ আমাকে ডেকে পাঠাল। তার ঘরে আমি প্রবেশ করতেই দেখলাম সে খুব মনমরা হয়ে বসে আছে। সে আমার দিকে তাকিয়ে বলল, রিয়া, তোমার সাথে কিছু কথা ছিল। আমার মনে হলো সব শেষ। আমার গোপন প্রেম কি তবে ধরা পড়ে গেছে? তনিমা কি সব জেনে গেছে? সে আমার দিকে তাকিয়ে বলল, তোমার কি আজকাল কিছু অন্যরকম লাগে?
আমি কি উত্তর দেব বুঝতে পারছিলাম না। আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। আমার হৃৎপিণ্ড দ্রুত গতিতে চলতে শুরু করল। আমি ফিসফিস করে বললাম, মানে? তনিমা দীর্ঘশ্বাস ফেলে বলল, মানে? তোমার কি আজকাল কাউকে ভালো লাগে? এই প্রশ্নটা যেন আমাকে আরও বেশি করে বিপদে ফেলে দিল। আমি জানি আমি যা করছি তা অন্যায়, কিন্তু এই নিষিদ্ধ টান, এই আকর্ষণ আমি উপেক্ষা করতে পারিনি। সেই মুহূর্তে দেবব্রত বাবু দরজার সামনে এসে দাঁড়ালেন। তিনি দিব্যকে পড়ানোর জন্য এসেছিলেন, কিন্তু আমার আর তনিমার এই কথোপকথন তিনি শুনতে পেলেন। তার চোখে মুখে ফুটে উঠল এক অদ্ভুত আলো আধারি। কি তিনি সব শুনে ফেলেছেন? কি তিনি আমাদের এই গোপন প্রেমের কথা জেনে গেছেন? এরপর কি হবে? আমাদের সম্পর্ক কি ধরা পড়বে? তনিমা কি কাউকে কিছু বলবে? দেবব্রত বাবু কি করবেন? এই প্রশ্নগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছে।